সমুদ্রের বুকে এক নির্জন দ্বীপ, যেখানে ঢেউয়ের গর্জন শোনায় মৃত্যুর গান আর চাঁদের আলো দেখায় ভালোবাসার পথ। এক অহংকারী নারী, যে কখনো মাথা নত করেনি, আর এক নিঃস্ব যুবক, যে কখনো তার চোখে চোখ রেখে কথা বলেনি। ভাগ্য যখন তাদের একই মৃত্যুফাঁদে ঠেলে দিল, তখন সেখান থেকে কি বাঁচল শুধু দুটি প্রাণ, নাকি জন্ম নিল এক নিষিদ্ধ লোভনীয় সম্পর্কের আগুন? এই গল্প শুধু বেঁচে থাকার নয়, এই গল্প জেগে ওঠার, এক অবদমিত ভালোবাসার। মুম্বাইয়ের এক চকচকে অট্টালিকায় বাস করত নিহারিকা সিংহ রায়। তার বাবা বিক্রম সিংহ রায় ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের একজন। নিহারিকা শিখেছিলেন টাকা দিয়ে সব পাওয়া যায়, সম্মান, ভক্তি, এমনকি মানুষের বিবেকও। বাড়ির কাজের লোক থেকে শুরু করে অফিসের উচ্চপদস্থ কর্মচারী, সবাই ছিল তার কাছে পায়ের তলা থেকে ওঠা ধুলোর মতো। আরিফ আনসারি ছিল সেই বাড়ির মালির ছেলে। বাবার মৃত্যুর পর সে নিহারিকার বাড়িতেই কাজ নিয়েছিল। সে নিরীহ, পরিশ্রমী এবং সবসময় চোখ নামিয়ে রাখত। কিন্তু তার নিরীহতা নিহারিকার চোখে ছিল দুর্বলতা। তিনি তাকে প্রায়ই অপমান করতেন। আরে ও মালি, ফুলের গাছগুলোকে তোর মতো এত বেঁকানো দেখাচ্ছে কেন? অথবা এই শালপাতার প্লেটে করে জল এনেছিস, আমার হাত নোংরা হবে না তো? এমন কথাই ছিল তার নিত্যদিনের ভাষা। আরিফ চুপ করে সব সহ্য করত, কিন্তু তার মনের গভীরে এই অপমানগুলো পুড়ে যেত। নিহারিকা তার বাগদত্তা করণ শেঠ এবং দুই বান্ধবীর সাথে গোয়ায় ছুটি কাটানোর পরিকল্পনা করল। করণ শেঠ ছিলেন আরেক বড় ব্যবসায়ী, নিহারিকার মতোই অহংকারী। তারা একটি বিলাসবহুল ইয়ট ভাড়া করলেন, সি কুইন। ইয়টে ওঠার সময় সবাই ক্যাপ্টেন রাজীবকে হাসি মুখে অভ্যর্থনা জানালো। নিহারিকা তখন সানগ্লাস পরা অবস্থায় ইয়টে পা রাখলেন, ক্যাপ্টেনের দিকে না তাকিয়েই। আরিফও সেই ইয়টেই কাজ করত। সে সবাইকে কেবিনে মালপত্র পৌঁছে দিচ্ছিল। নিহারিকা তাকে দেখে 1 সেকেন্ডের জন্য থমকে গেলেন। তারপর বিরক্তা হয়ে বললেন, তুই এখানে? আচ্ছা ঠিক আছে, আমার ঘরে এসি ঠিকমতো কাজ করছে না, দেখবি। সেদিন দুপুরে নিহারিকা ডেকে বসে সূর্য স্নান করছিলেন। আরিফ সেখানে ঝাড়ু দিচ্ছিল। নিহারিকা হঠাৎ করেই বললেন, আরে আরিফ, তুই কি কখনো সমুদ্র দেখেছিস? না মানে সত্যিকারের সমুদ্র, ওই পাথর আর বালি তো বাগানে দেখিসই। আরিফ থেমে গিয়ে নম্রভাবে বলল, জি ম্যাডাম, দেখেছি, কিন্তু এত কাছ থেকে নয়। নিহারিকা খিলখিল করে হেসে উঠলেন, থাক তোর সৌভাগ্য, এত কাছ থেকে দেখলে ভয়ও পেতে পারিস। আরিফ কিছু না বলে আবার কাজে লেগে গেল, কিন্তু তার ভিতরে আগুন জ্বলছিল। পরের দিন সবাই ডাইভিংয়ে গেল। নিহারিকার পানির ভয় ছিল। সে ইয়টের ডেকেই বসে রইল, মুখ কালো করে। আরিফ ইয়ট পরিষ্কার করছিল। এক পর্যায়ে নিহারিকা তাকে ডেকে বলল, এই আমার পাশে বস, একা একা ভালো লাগছে না। আরিফ বসতেই নিহারিকা বলল, কথা বলো না কিছু। আরিফ চুপ করে রইল। নিহারিকা বিরক্ত হয়ে বলল, তুই তো খুবই নিরস মানুষ, তবে এই সমুদ্র কিন্তু মজার জায়গা, বলতে পারিস। এত সুন্দর নীল জল দেখে তোর কি কিছু মনে হয় না? আরিফ এবার চোখ তুলে তাকালো, সমুদ্রের দিকে নয়, নিহারিকার দিকে। ম্যাডাম, এই জলের নিচে কত কি যে লুকিয়ে আছে, যেমন আপনার ভিতরেও অনেক কিছু লুকিয়ে আছে। নিহারিকা প্রথমবারের মতো চুপ হয়ে গেলেন। আরিফের কথা তার মনে দাগ কাটল। পরের দিন সকালে করণের ইচ্ছায় সবাই আবার সাগরে নামার পরিকল্পনা করল, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ভালো ছিল না। ক্যাপ্টেন রাজীব বললেন, ঝড়ের সম্ভাবনা আছে, আজ না যাওয়াই ভালো। নিহারিকা বিরক্ত হয়ে বললেন, আপনি ক্যাপ্টেন হয়ে ভয় পাচ্ছেন? ঝড় মানেই তো রোমাঞ্চ। চলুন, না হলে আপনার ক্যাপ্টেনির পদটাই প্রশ্নের মুখে পড়বে। করণও নিহারিকার পক্ষ নিল। বাধ্য হয়ে ক্যাপ্টেন রাজি হলেন। তারা একটি ছোট স্পিডবোট নিয়ে সমুদ্রে রওনা দিল। ইয়টে থেকে গেল শুধু আরিফ। কয়েক ঘন্টা পর আকাশ কালো করে এলো। শুরু হলো প্রচণ্ড ঝড়। সি কুইন দুলতে লাগল। হঠাৎ রেডিওতে খবর এলো, নিহারিকাদের স্পিডবোটের ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং তারা সাগরে ভাসছে। ক্যাপ্টেন রাজীব সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী নৌকো নিয়ে রওনা দিলেন। আরিফও গেল তাদের সাথে। ঝড়ের রাতে সমুদ্রের ভয়ঙ্কর রূপ। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি ভাঙা নৌকার অংশের সাথে আটকে থাকা অবস্থায় নিহারিকা ও অন্যদের উদ্ধার করল। কর্ণকে পাওয়া গেলেও নিহারিকা ছিল অজ্ঞান। আরিফ তাকে বুকে জড়িয়ে ধরে বোটে তুলল। সবাই যখন উদ্ধার হচ্ছিল, তখন আরেক দফা প্রচণ্ড ঢেউ এসে আঘাত করল। আরিফ ও নিহারিকাকে ধরে থাকা নৌকোটি অন্য সবার থেকে আলাদা হয়ে গেল। তারা ভেসে চলল অজানার দিকে। সকালবেলা নিহারিকার চোখ খুলল। তিনি পড়ে আছেন এক বালিয়াড়িতে, শরীর ভাঙা, পায়ে ব্যথা। পাশেই বসে আছে আরিফ, ক্লান্ত কিন্তু সতর্ক। দূরে দেখা যাচ্ছে সবুজে ঘেরা একটি ছোট দ্বীপ। নিহারিকা ধপাস করে বসে পড়লেন। ও মাই গড, আমি মরে যাব নাকি?
আমার পা ভেঙে গেছে। এটা তোর দোষ। তোকে কেন আমার সাথে নিয়ে এলাম? আরিফ চুপ করে তার পায়ের দিকে তাকালো। পা ফুলে গিয়েছিল। সে ঝর্ণা থেকে জল এনে তার মাথায় দিল এবং শার্ট ছিঁড়ে পা বেঁধে দিল। নিহারিকা তখনও অভিযোগ করছিল। চিলতে করে বাঁচছিস? আমার নিজের ডাক্তার আছে রে। আরিফ এবার ঠান্ডা গলায় বলল, ম্যাডাম, আপনার ডাক্তার এখানে নেই, আপনার বাবাও নেই, টাকাও নেই। আপনার পা বাঁচাতে চান তাহলে চুপ করে শুয়ে থাকুন। নিহারিকা প্রথমবারের মতো আরিফের কথার জবাব দিতে পারল না। সে বুঝতে পারল বাস্তবটা ভয়ঙ্কর। তারা বেঁচে আছে ঠিকই, কিন্তু সভ্যতা থেকে 1000 মাইল দূরে। আরিফ তাকে একটি গুহার মতো জায়গায় নিয়ে গেল। মাটি আর পাতা দিয়ে একটা শয্যা তৈরি করে দিল। সন্ধ্যা নেমে এলে ক্ষুধা আর ঠান্ডা দুটোই বাড়তে লাগল। আরিফ সমুদ্র থেকে শামুক আর ছোট কাঁকড়া এনে আগুন জ্বালিয়ে সেকে খাওয়ালো। নিহারিকা প্রথমে খেতে চাইল না, কিন্তু ক্ষুধা তাকে শেষ পর্যন্ত মাটি কামড়াতে বাধ্য করল। দিন কয়েক কেটে গেল। আরিফ ছিল ধৈর্যের প্রতিমূর্তি। সে ফলমূল সংগ্রহ করত, মাছ ধরত, আগুন জ্বালিয়ে রাখত। একদিন নিহারিকা পা ধরে বসেছিল। তখন আরিফ এসে তার সামনে কয়েকটি বাদাম আর একটি করে নারকেল দিল। নিহারিকা সেদিকে তাকিয়ে বলল, আমি এগুলো খেতে পারবো না। আমি অমৃত থেকে 5 তারা হোটেলে খেয়েছি। আরিফ মাটিতে বসে তার চোখের দিকে তাকালো। ম্যাডাম, আপনি কি জানেন এই নারকেলটার জন্য আমাকে কত উঁচু গাছে উঠতে হয়েছে? আপনার এই পারবো না কথাটা শুনে আমার ভেতরটা জ্বলে যায়। আপনি সব সময় যা চেয়েছেন পেয়েছেন, কিন্তু কখনো ভেবেছেন যারা আপনাকে দিয়েছে তাদের মূল্য কি? আমি আজ আপনাকে খাইয়ে বাঁচিয়ে রাখছি, কিন্তু আপনি কি আমাকে একজন মানুষ হিসেবে দেখছেন? নিহারিকা চুপ করে গেল। কথাগুলো বুলেটের মতো তার বুকে লাগল। সে এই প্রথম কোনো চাকরকে তার সম্মান নিয়ে কথা বলতে শুনল। অপরাধ বোধে তার মাথা নিচু হয়ে গেল। পরের দিন আরিফ যখন জল আনতে গেল, নিহারিকা নিজেই কাঠ কুড়োতে লাগল। হাত কেটে গেল। আরিফ ফিরে এসে দেখে নিহারিকা এক জায়গায় বসে কাঁদছে। আরিফ কাছে গিয়ে তার হাতের কাটা জায়গাটা নিজের শার্টের টুকরো দিয়ে বেঁধে দিল। নিহারিকা ফুঁপিয়ে উঠে তার হাত চেপে ধরল। আমি খুব খারাপ মানুষ ছিলাম আরিফ। আমি তোমার কাছে ক্ষমা চাই। আরিফ তার মাথায় হাত রাখল। ক্ষমা চাইতে দেরি হয়েছে, কিন্তু মিথ্যে হয়নি, এটাই আসল। সময় বদলাতে লাগল। নিহারিকা এখন আর আদেশ করত না, সে নিজে থেকে কাজ করত। আগুন জ্বালাতে শিখল। একদিন মাছ ধরার সময় আরিফ পিছলে পড়ে গেল। পায়ে বড় কাটা বসে গেল। রক্ত বন্ধ হচ্ছিল না। নিহারিকা ভয় পেয়ে গেল। সে নিজের গায়ের জামার একাংশ ছেড়ে আরিফের পায়ে বাঁধল। তার চোখে জল এসে গেল। আরিফ তাকে দেখে হাসল। আমার জন্য কাঁদছেন? নিহারিকা রেগে গিয়ে বলল, চুপ কর। আমি না হয় খারাপ ছিলাম, তবুও তোমার মতো বোকা মানুষকে কষ্ট পেতে দেখতে পারি না। সেদিন রাতে চাঁদের আলোয় দ্বীপ ভেসে যাচ্ছিল। আগুনের পাশে বসে তারা গল্প করছিল। নিহারিকা তার শৈশবের কথা বলল, বাবার কাছ থেকে পাওয়া না পাওয়ার কথা বলল। আরিফ বলল তার বাবা মারা যাওয়ার পর সংসার চালানোর কথা। হঠাৎ করে তাদের মাঝখানে একটা নীরবতা নেমে এলো। আগুনের তাপে তাদের মুখগুলো লাল। হঠাৎ নিহারিকা হাত বাড়িয়ে আরিফের গাল ছুঁয়ে দিল। আরিফ চমকে উঠল। নিহারিকা ফিসফিস করে বলল, আমি আজ সত্যি করে দেখলাম তুমি খুব সুন্দর মানুষ। তোমার চোখে কোনো লোভ নেই, শুধু শুধু ভালোবাসা আছে। আরিফ তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমি তোমাকে সেই প্রথম দিন থেকে দেখছি। তোমার রাগের আড়ালে একা একা কান্না দেখছি। এই দ্বীপ হয়তো তোমার অহংকার কেড়েছে, কিন্তু তোমাকে আমার হৃদয়ের সবচেয়ে কাছে এনে দিয়েছে। তারপর আর কোনো কথা হলো না। চাঁদ ঢাকা পড়ল মেঘে, আর আগুনের পাশে দুটো ছায়া এক হয়ে গেল। সেদিন রাতে তারা শুধু শরীরে মেশেনি, তারা মিশিয়েছিল তাদের অতীতের সব যন্ত্রণা, সব ঘৃণাকে। ভালোবাসা তখন আর কোনো তত্ত্ব ছিল না, ছিল তীব্র জ্বলন্ত আগুন। এরপর কেটেছে আরও কিছুদিন। সম্পর্কটা এখন পরিষ্কার। নিহারিকা আরিফকে মালিক বা চাকর ভাবত না। তারা ছিল দুই প্রেমিক, যে দ্বীপকে বানিয়ে ফেলেছিল নিজেদের স্বর্গ। কিন্তু একদিন সকালে নিহারিকা দিগন্তে একটা জাহাজ দেখতে পেল। তার মনটা কেঁদে উঠল। সে জানত এই জাহাজ মানেই ফিরে যাওয়া সেই পুরনো জগতে, যেখানে সে ছিল নিহারিকা সিংহ রায় আর আরিফ ছিল একজন সাধারণ যুবক। তাদের ভালোবাসার কি কোনো অস্তিত্ব থাকবে সেখানে? আরিফ পিছন থেকে এসে বলল, ওটা কি জাহাজ? নিহারিকা চোখ মুছে ঘুরে দাঁড়াল। হ্যাঁ, আমাদের বাঁচার নৌকা। আরিফ তাকে জড়িয়ে ধরে বলল, তুমি কি যেতে চাও? নিহারিকা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, কিন্তু
বাস্তব আমাদের জন্য অপেক্ষা করছে। সেই রাতে তারা ফ্লেয়ার গান ছুড়ল, জাহাজ তাদের দেখতে পেল। পরদিন সকালে একটি হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করল। মুম্বাই ফিরে নিহারিকার বাবা বিক্রম সিংহ রায় কান্নায় ভেঙে পড়েন। নিহারিকাকে দেখে তিনি আবেগে জড়িয়ে ধরেন। করণও এসেছিল, কিন্তু নিহারিকার চোখ শুধু আরিফকেই খুঁজছিল। আরিফকে বাবা কিছু টাকা দিতে চাইলেন, আরিফ নিতে চাইল না। নিহারিকা এগিয়ে এসে বলল, বাবা, আরিফ শুধু আমার জীবন বাঁচায়নি, আমাকেও বদলে দিয়েছে। আমি তাকে ভালোবাসি, ওকে টাকা দিয়ে নয়, আমাদের সম্পর্কের স্বীকৃতি দিন। কথাটা শুনে বাবা বিক্রম হতবাক হয়ে যান। করণের মুখ কালো হয়ে যায়। বিক্রম সিংহ রায় রেগে গর্জে উঠলেন, পাগল হয়েছিস? ও একটা চাকর, তোর মতন মেয়ের জন্য ও নয়। এই নিয়ে কোনো কথা নেই। আরিফ নিহারিকার বাড়ি থেকে চলে আসে। নিহারিকা অনেক চেষ্টা করেও বাবাকে বোঝাতে পারেনি। 1 সপ্তাহ কেটে গেল। একদিন নিহারিকা বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। সে রাতে একটি চিঠি লিখে রাখে, বাবা, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি শুধু আমার ভালোবাসাকে বেছে নিচ্ছি। আরিফই শিখিয়েছে মানুষ হওয়ার অর্থ কি, আমি তার কাছেই ফিরে যাচ্ছি। সে আরিফের ছোট্ট ভাড়া বাড়িতে এসে হাজির হয়। আরিফ দরজা খুলে তাকে দেখে চমকে যায়। নিহারিকা তাকে জড়িয়ে ধরে বলে, আমি এসেছি ফিরে যেতে, তুমি আমাকে নেবে? আরিফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে নিহারিকাকে জড়িয়ে ধরে বলে, আমি তো জানতাম তুমি ফিরে আসবে। তোমার জন্য এই ঘরটা অনেক ছোট, কিন্তু আমি চেষ্টা করব স্বর্গ বানাতে। নিহারিকা হেসে ওঠে, তুমি আমার জন্য যে দ্বীপ বানিয়েছিলে তার চেয়ে ছোট তো কিছুই না। চলো শুরু করি আমাদের নতুন জীবন। টাকা পয়সা, অহংকার, সামাজিক মর্যাদা সব কিছুকে হার মানায় ভালোবাসা, যদি তা সত্যি হয়। নিহারিকা হারিয়েছিল তার রাজকীয় আসবাব, কিন্তু পেয়েছিল এক রাজার হৃদয়। আরিফ পেয়েছিল সেই নারীকে যে একসময় ছিল তার অধীন, আর আজ তার জীবনের আলো। এই গল্প আমাদের শেখায় ভালোবাসার আগুন জ্বলতে পারে যে কোনো জায়গায়, যদি দুটি হৃদয় মিলতে চায়। ডিসক্লেইমার: এই গল্পটি কল্পনার উপর ভিত্তি করে তৈরি। সমাজের উচ্চ ও নিম্ন শ্রেণীর বৈষম্যকে প্রেমের জোরে জয় করার একটি প্রচেষ্টা মাত্র। প্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। ধন্যবাদ।